আমরা কনজিউমারের দিক নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা পরিচয়ের দিক নিয়ে আলোচনা করব। পরিচয় কিভাবে ডিসাইড করে যে কি দামে কি পরিমাণ পণ্য বিক্রি করলে তার তার প্রফিট সর্বোচ্চ হবে। ভোক্তার ক্ষেত্রে যেমন আমরা বলি কি দামে কি পরিমাণ কিনলে তার উপযোগ সর্বোচ্চ হবে, পরিচয়ের ক্ষেত্রে আমরা বলি যে পরিচয়ের বিহেভিয়ারকে আমরা সাপ্লাই কার্ভ দিয়ে দেখাই, যেখানে আমরা বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি কি দামে কি পরিমাণ পণ্য বিক্রি করলে বিক্রেতার মুনাফা সর্বোচ্চ হবে, প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে। সেটা একটা বিশ্লেষণ করার আমরা চেষ্টা করব যে একজন বিক্রেতা কিভাবে তার উৎপাদনের স্তর নির্ধারণ করবে, অর্থাৎ কি সিচুয়েশনে কি পরিমাণ দ্রব্য বিক্রি করলে তার মুনাফা সর্বোচ্চ হবে, সেটা একটা ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করব। ফলে আমাদের আজকে চ্যাপ্টারটা হবে আমাদের থেকে বলবো আমরা প্রোডাকশন এন্ড কস্ট, চ্যাপ্টার 5 আমরা শুরু করেছি। প্রোডাকশন এন্ড কস্ট, এটার মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যে বিক্রেতার যে আচরণ বা একটা ফার্মে যে আচরণ সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এটা ব্যাখ্যা করার জন্য, বিক্রেতার আচরণকে ব্যাখ্যা করার জন্য আমরা কয়েকটা কাজ করবো আজকে আমরা। সেটা হচ্ছে ভোক্তার ক্ষেত্রে যেমন আমরা উপযোগ অপেক্ষক নিয়ে বিস্তারিত আলোচনা করি যে উপযোগকে কিভাবে সে ম্যাক্সিমাইজ করে, বিক্রেতার ক্ষেত্রে আমরা তারও একটা করেসপন্ডিং টুলস আছে যেটাকে বলি আমরা প্রোডাকশন ফাংশন বলি, যেটাকে আমরা একজন ভোক্তার ক্ষেত্রে যেমন হচ্ছে ইউটিলিটি ফাংশন, ঠিক একজন প্রোডিউসারের ক্ষেত্রে বা একটা ফার্মের ক্ষেত্রে বা একজন সেলারের ক্ষেত্রে তার রিলেভেন্ট যে কনসেপ্ট সেটা হলো প্রোডাকশন ফাংশন। এই প্রোডাকশনের সাথে সম্পর্কিত আরেকটা কনসেপ্ট আছে যেটাকে ডুয়াল কনসেপ্ট বলা হয়, যেটা হলো কস্ট ফাংশন। একটা অন্যটার বিপরীত, একটা থেকে অন্যটা ডিরাইভ করা যায়। প্রোডাকশন এন্ড কস্ট আর অলমোস্ট সিনোনিমাস। তো এই যে প্রোডাকশন কে আমরা ব্যাখ্যা করার জন্য আমরা প্রোডাকশন ফাংশনকে প্রথমে ব্যাখ্যা করব। এই প্রোডাকশন ফাংশনের মধ্যে কয়েকটা কনসেপ্ট আমরা সেখান থেকে ডিরাইভ করব। তার মধ্যে একটা হবে টোটাল প্রোডাক্ট কার্ভ, একটা হবে এভারেজ প্রোডাক্ট, একটা মার্জিনাল প্রোডাক্ট। এই তিনটা কনসেপ্ট এখানে আমরা ব্যাখ্যা করব এবং সেই কনসেপ্টগুলো দিয়ে একজন প্রোডিউসার কিভাবে তার উৎপাদনের স্তর নির্ধারণ করে বা কোথায় নির্ধারণ করে সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব। এটা হলো আমাদের প্রথম প্রোডাকশনের কনসেপ্ট। আমরা টোটাল প্রোডাক্ট কি সেটা আমরা দেখব। আমরা কয়েকটা কনসেপ্ট আমরা দেখার চেষ্টা করব। একটা হচ্ছে টোটাল প্রোডাক্ট, একটা টোটাল ইউটিলিটির মতো কনজিউমারের ক্ষেত্রে প্রোডাক্ট, আরেকটা হলো এভারেজ প্রোডাক্ট, আর একটা হলো মার্জিনাল প্রোডাক্ট, একটা মার্জিনাল ইউটিলিটির মতো মার্জিনাল প্রোডাক্ট। এই তিনটা কনসেপ্ট দিয়ে আমরা একজন প্রোডিউসারের তার যে বিক্রির পরিমাণ কতটুকু করলে তার বিক্রি করলে তার জন্য সেটা রেশনাল হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা তিনটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এবং সেখান থেকে আমরা আরো কিছু কনসেপ্ট ডিরাইভ করব যেটাকে আমরা এগুলো আলোচনা করার পরে আমরা তারপরে যাব আমরা আইসো প্রোডাক্টে আমরা যাব। সেখান থেকে অনেকটা ইন্ডিফারেন্স কারণের মতো সিমিলার কনসেপ্ট, কিছুটা পার্থক্য আছে, তারপর কিছুটা মিলও আছে। আইসো প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব, তারপরে ভোক্তার যেমন ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করি, ঠিক একইভাবে প্রোডিউসার ইকুইলিব্রিয়াম আছে, সেই প্রোডিউসার ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা আলোচনা করব। প্রোডিউসার ইকুইলিব্রিয়াম কি পরিমাণ উৎপাদন করলে তার মুনাফা সর্বোচ্চ হবে, বা উল্টো ভাবে বলা যায় তার কস্ট মিনিমাইজ হবে, এটা আমরা দেখব। আরো কিছু কনসেপ্ট আছে, যেমন রিজ লাইন বলে একটা কনসেপ্ট আছে, সেটা আমরা কিছু আলোচনা করব। রিজ লাইন, এই দিকগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করব, আর আগামী ক্লাসে আমরা কস্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক টোটাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, এবং এখানের সাথে আরেকটা সম্পর্কিত বিষয় হলো প্রোডাকশন ফাংশন, যেখান থেকে এই কনসেপ্টগুলো পাওয়া যায়। প্রোডাকশন ফাংশনটা দেখানোর চেষ্টা করে যে একজন উৎপাদক বিভিন্ন উপকরণ দিয়ে কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে। একটা উৎপাদনের জন্য কিছু বলবেন? লাস্ট পয়েন্টটা কি লিখছিলেন ইয়া করতে পারি? হ্যাঁ, লাস্ট পয়েন্টটা কি লিখেছিলেন?
লাস্ট পয়েন্টটা ছিল রিজ লাইন RIDGE রিজ লাইন। আমরা আবার যখন ডিটেইলস পড়াবো আবার আসবে কনসেপ্টটা। তো আমরা একটু এখানে আমরা একটু জাস্ট ওভারভিউ করেছি, এখন ডিটেইলস পড়ানি, আমরা পরে এগুলোতে আসবো, এগুলোতে আবার পরে আমরা আসবো। আমরা বলছি প্রোডাকশন ফাংশন হলো যেটা প্রোডাকশনের সাথে রিলেটেড প্রোডাকশন ফাংশন। আমরা ম্যাথমেটিক্সে বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে পড়ি। প্রোডাকশন ফাংশনটা হলো একটা দ্রব্য উৎপাদন করতে যে উপকরণগুলো লাগে সেই উপকরণের সাথে যে দ্রব্যটি উৎপাদন করা হচ্ছে বা প্রোডাক্ট যেটা আছে সেটা সম্পর্কটা কিরকম, কি পরিমাণ উপকরণ দিয়ে কি পরিমাণ দ্রব্য পাওয়া যায়, উৎপাদিত দ্রব্য পাওয়া যায়। আমরা সাধারণত যদি ওয়াই না লিখে আমি কিউ লিখি, এখানে আউটপুট যদি বলে লিখি আমি, আউটপুটটা নির্ভর করে ডিপেন্ডস অন ফাংশন অফ কিছু উপকরণের উপর নির্ভর করে, লেবারের উপর নির্ভর করতে পারে, ক্যাপিটালের উপর নির্ভর করতে পারে, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করতে পারে। এটাকে বলা হয় প্রোডাকশন ফাংশন। দুটো উপকরণ আছে, দুটো উপকরণ দিয়ে একটা দ্রব্য উৎপাদন করা হয়, প্রোডাকশন ফাংশন। এটাকে আমরা আরো সিম্পল করে লিখতে পারি প্রোডাকশন ফাংশনকে। এটা তিনটা ভেরিয়েবল আছে, 1 2 3, একটা ডিপেন্ডেন্ট আর দুটো ইন্ডিপেন্ডেন্ট। তো আমি এটাকে আরো সিম্পল করে লিখতে পারি যে আউটপুট ডিপেন্ডস অন লেবার, শ্রমের উপরে উৎপাদন নির্ভর করে। এটা আরেকটু সিম্পল করে দিলাম, ক্যাপিটালটাকে আমি ফিক্স ধরে বাদ দিয়ে দিলাম সেখানে, বা সেখানে স্থির রাখলাম, শুধুমাত্র লেবারকে আমি পরিবর্তন করছি। তো এটা হলো আমার প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ডিপেন্ডস অন ইনপুট ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস। তো প্রোডাকশন ফাংশনটা দেখায় যে উপকরণের সাথে উৎপাদনের সম্পর্কটা, কি পরিমাণ উপকরণ দিয়ে কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা যায় সেই সম্পর্কটাকে প্রকাশ করে প্রোডাকশন ফাংশন। তো এই প্রোডাকশন ফাংশনটাকে আরো ভালো বোঝা যায় যখন এটাকে আমরা গ্রাফিক্যালি দেখাই। গ্রাফিক্যালি যখন দেখাই প্রোডাকশন ফাংশনকে, তখন আমরা এই ধরনের একটা চিত্র পাবো এবং প্রোডাকশন ফাংশনের প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। যে প্রোডাকশন ফাংশনটা আমাদেরকে দেখাচ্ছে যে উপকরণের, আমি যদি এদিকে উপকরণ দেই, ইনপুট দেই, এদিকে আমি ইনপুটটা হলো আমার লেবার, আর এদিকে আমি আউটপুট দিচ্ছি, আমি আউটপুটটা হচ্ছে আমার কিউ আউটপুট। তো সম্পর্কটা হলো এরকম যে যখন উপকরণের পরিমাণ আমরা বাড়াতে থাকি তখন উৎপাদনের পরিমাণও বাড়ে, কেমন? তবে এই যে উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক, এটা শুধু বাড়ে বললেই হবে না, এটা একটা বিশেষ নিয়মে বাড়ে। এই নিয়মটাকে বলা হয় ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। লটাকে বলা হয়, যদি লটাকে লিখি এখানে, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এটাকে ব্যাখ্যা করছি একটু পরে। ল অফ ভেরিয়েবল প্রপোর্শন অনুযায়ী এই প্রোডাকশন ফাংশনের আকৃতিটা হয় যে প্রথম দিকে এটা ইনক্রিজিং রেটে বাড়ে। যখন উপকরণকে বাড়ানো হয়, উপকরণকে যখন বাড়ানো হয় তখন উৎপাদন বাড়ে, তবে সেটা ইনক্রিজিং রেটে বাড়ে। আমরা বলেছি ইকুইভ্যালেন্ট ফাংশন পড়ার সময় আমরা বলেছিলাম যে যখন একটা দ্রব্য ভোগের পরিমাণ বাড়ানো হয় তখন উপযোগের প্রান্তিক উপযোগের পরিমাণ হ্রাস পায়। এই যে প্রান্তিক উপযোগের পরিমাণ হ্রাস পায়, এটাকে বলেছিলাম আমরা ডিক্রিজিং রেটে ইনক্রিজ করা, ইনক্রিজ এট এ ডিক্রিজিং রেট। সেই কারণেই প্রান্তিক উপযোগটা হ্রাস পায়। এখানে আমরা তিন ধরনের কেস দেখতে পাবো। এখানে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনে বলা হয় যখন উপকরণের পরিমাণ বাড়ানো হয় তখন উৎপাদন প্রথম দিকে, শুরুর দিকে এটা ইনক্রিজিং রেটে বৃদ্ধি পায়। টোটাল প্রোডাক্ট আমরা যখন ইকুইভ্যালেন্ট ফাংশন থেকে এটা কনকেভ করে গেছিলাম, তাই না? যেহেতু এটা ডিক্রিজিং রেটে বাড়ছিল সেটা। এখন বলছি আমরা যখন একটা উপকরণ বাড়ানো হবে তখন উৎপাদনটা ইনক্রিজিং রেটে বাড়বে। তার মানে এটা কনভেক্স টু দ্য লিমিট, এটা হচ্ছে in convex to the convex to the horizontal axis, convex to the, আর ডিক্রিজিং হলে এটা কনকেভ হয়। তো যখন একটা উপকরণ বাড়ানো হবে তখন উৎপাদনের পরিমাণ বাড়বে, তবে সেটা ইনক্রিজিং রেটে বাড়বে এট দ্য বিগিনিং, কেমন? কিন্তু এটা অনবরত ইনক্রিজিং থাকবে না। এটা এমন একটা পর্যায়ে আসবে উৎপাদনের, উপকরণ নিয়োগের একটা পর্যায়ে আসবে, যে পর্যায়ের পরে উপকরণ নিয়োগ আরো বাড়ানো হলে তখন সেটা ডিক্রিজিং রেটে বাড়বে। তখন সেটা ডিক্রিজিং রেটে কনকেভ, আবার কনকেভ হয়ে যাবে, কেমন? এবং কনকেভ ভাবে বাড়বে, এক পর্যায়ে সর্বোচ্চ পৌঁছবে, তারপর সেটা কমা শুরু হবে।
এটাকে বলে আমরা টোটাল প্রোডাক্ট কার্ভ অফ টোটাল প্রোডাক্ট অফ লেবার, শ্রমের মোট উৎপাদন দেখা। ল, এটা হচ্ছে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। আমি ব্যাখ্যা করছি কেন ভেরিয়েবল প্রপোর্শন বলা হচ্ছে। আমি এখানে উপকরণ হিসেবে লেবারকে ধরে নিচ্ছি, কেমন? অন্যান্য যে উপকরণগুলো আছে, আদার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো ফিক্সড, ক্যাপিটাল এগুলো ফিক্সড, এগুলো পরিবর্তন করানো হচ্ছে না। ক্যাপিটাল বা অন্যান্য যে উপকরণগুলো আছে, ল্যান্ড, ক্যাপিটাল বা আদার রিসোর্সেস, সেগুলোকে আমি পরিবর্তন করছি না। তো আমি যখন অন্যান্য উপকরণকে স্থির রেখে, ক্যাপিটালকে স্থির রেখে আমি যখন লেবারের পরিমাণটা বাড়াবো, লেবারের পরিমাণটা, তখন কিন্তু আমার লেবার ক্যাপিটালের যে রেশিও সেটা চেঞ্জ হয়ে যাবে। মনে করো ক্যাপিটালে 100 ইউনিট স্থির, 100 টাকার ক্যাপিটাল আছে আমার ফার্মে, আমি লেবারের সংখ্যা বাড়াচ্ছি, 1 ইউনিট লেবার দিলে রেশিওটা কত 1:100, 2 ইউনিট দিলে আমার লেবার ক্যাপিটাল রেশিওটা চেঞ্জ হবে, 3 ইউনিট দিলে আমার আবার চেঞ্জ হবে। সুতরাং লেবারের পরিমাণ যত আমি বাড়াবো তত আমার এই রেশিওটা আমার চেঞ্জ হতে থাকবে, ক্যাপিটাল লেবার রেশিওটা বা লেবার ক্যাপিটাল রেশিওটা চেঞ্জ হতে থাকবে বা প্রপোর্শনটা চেঞ্জ হতে থাকবে। এই জন্য এটাকে বলা হয় ভেরিয়েবল প্রপোর্শন, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। যখন আমি ইনপুট প্রপোর্শনটা চেঞ্জ করব, ক্যাপিটালকে স্থির রেখে আমি লেবারের পরিমাণটা বাড়াবো, তখন প্রথম দিকে, শুরুর দিকে আমার উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়বে। ক্রমবর্ধমান হারে বাড়ার অর্থ হচ্ছে যে লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি ইজ ইনক্রিজিং। যখন টোটাল প্রোডাক্টটা ক্রমবর্ধমান হারে বাড়ে, তখন টোটাল প্রোডাক্টের সাথে সম্পর্কিত যে মার্জিনাল ভেরিয়েবলটা আছে, এখানে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, সেটা বৃদ্ধি পায়। আমরা ইউটিলিটির ক্ষেত্রে বলেছিলাম যখন দ্রব্য ভোগের পরিমাণ বাড়ানো হয় তখন টোটাল ইউটিলিটি বাড়ে কিন্তু মার্জিনাল ইউটিলিটি ফল করে, যার তাৎপর্য দাঁড়ায় যে ভোগের পরিমাণ বাড়ালে উপযোগটা বৃদ্ধি পায়, তবে সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। স্যার হ্যালো, এখানে বলছি আমরা যে লেবার নিয়োগের পরিমাণ বাড়লে টোটাল প্রোডাক্টটা ইনক্রিজিং রেটে বাড়বে, তার মানে লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটিটা এখানে বাড়ছে। আমি লেবার স্যার এখানে মার্জিনাল টার্মটা একটু যদি হালকা একটু ব্যাখ্যা করতেন ভালো হতো। মার্জিনাল কার্ভটা আমি নিচে আঁকবো, যদি মার্জিনাল কার্ভটা নিচে আঁকি, রিলেভেন্ট মার্জিনাল কার্ভটা আসলে এখন যেটা মানে এখন যেভাবে ব্যাখ্যা করতেছেন তাদেরকে মার্জিনাল টার্মটার জন্য বুঝতে সমস্যা হচ্ছে একটু। হ্যাঁ, মার্জিনাল কার্ভটা এটার সাথে সম্পর্কিত একটা মার্জিনাল কার্ভ আছে। আমি যদি মার্জিনাল কার্ভটা আঁকি, মার্জিনাল কার্ভটা এখানে কিন্তু ইনক্রিজিং মার্জিনাল কার্ভটা, কেমন? মার্জিনাল কার্ভটা স্যার কার্ভ না, আমি মার্জিনাল টার্মটার কথা বলছি, অর্থাৎ এই মার্জিনাল কনসেপ্টটা কি কথা বোঝাচ্ছে? বলছেন? জি স্যার, জি। মার্জিনাল কনসেপ্ট হলো যে এটা ইউটিলিটির সাথে আমরা আমরা ব্যাখ্যা করেছিলাম, মার্জিনাল ইউটিলিটি এগুলো একই রকম। মার্জিনাল ইউটিলিটি ছিল আমাদের লাস্ট ইউনিট দ্রব্যটা আমাকে কি পরিমাণ স্যাটিসফ্যাকশন দিচ্ছে সেটাকে বলছিলাম আমরা মার্জিনাল ইউটিলিটি। আর এখানে মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে লাস্ট ইউনিট অফ লেবারস কন্ট্রিবিউশন টু দ্য টোটাল প্রোডাক্ট। এই লাস্ট ইউনিট অফ লেবার কতটুকু কন্ট্রিবিউট করছে মোট উৎপাদনে। মনে করো যে আমি একজন শ্রমিক দিয়ে, আমি এটা করে মুছে ফেলবো, তোমরা এটা লিখিও না, একজন শ্রমিক দিয়ে আমি মনে করো 2 ইউনিট উৎপাদন পাচ্ছি, কেমন? আমি দুইজন শ্রমিক দিয়ে আমি মনে করো আমি 4 ইউনিট উৎপাদন পাচ্ছি, কেমন? তাহলে আমার এই যে দ্বিতীয় শ্রমিকের যে আমার মার্জিনাল কন্ট্রিবিউশন সেটা হলো কত? 2 একক, কারণ 2 একক উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সেকেন্ড ইউনিটের কন্ট্রিবিউশন হলো কত? 2। আমি যদি 3 একক উৎপাদন 3টা লেবার নিয়োগ করি এবং উৎপাদন যদি হয় 5, তাহলে থার্ড লেবারের বা 3 একক লেবার নিয়োগের মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে কত? 1, 1 ইউনিট উৎপাদন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট হলো লাস্ট ইউনিট অফ লেবারের কন্ট্রিবিউশন টু দা টোটাল প্রোডাক্ট, যে লাস্ট ইউনিট লেবারটা টোটাল প্রোডাক্টে কতটুকু কন্ট্রিবিউট করছে, সেটা হলো আমাদের মার্জিনাল প্রোডাক্ট। জি স্যার, বুঝতে পারছি। তো এটা ক্রমবর্ধমান অর্থ হচ্ছে আমাকে এখানে প্রথমে আমাকে এখানে দিলে সুবিধা হয়, যদি এক করে দিয়ে থাকে তাহলে দেখো 1 ইউনিট লেবার আমাকে কন্ট্রিবিউট করছে 1 ইউনিট প্রোডাক্ট, কেমন? দ্বিতীয় ইউনিট লেবার যখন আমি নিয়োগ করলাম সে আমাকে 3 একক প্রোডাক্ট কন্ট্রিবিউট করছে, সে আমাকে প্রথম জন করেছে 1 ইউনিট, দ্বিতীয় জন করেছে 3 ইউনিট। এটাকে বলছি আমরা ক্রমবর্ধমান তান্ত্রিক উৎপাদন করছি। আমরা শ্রমনিয়োগ বাড়াচ্ছি এবং শ্রমনিয়োগ বৃদ্ধির সাথে সাথে এডিশনাল যে লেবারটা আমি নিয়োগ করছি, সেই এডিশনাল লেবারের যে কন্ট্রিবিউশন টু দ্য প্রোডাক্ট that is higher than the contribution of the previous units of labor, আগের শ্রমিকরা যে পরিমাণ কন্ট্রিবিউট করেছে উৎপাদনে, পরবর্তীতে যাকে আমি হায়ার করছি সে আরো বেশি কন্ট্রিবিউট করছে আগের তুলনায়। এটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট ইজ ইনক্রিজিং, মার্জিনাল প্রোডাক্ট ইজ, এবং মার্জিনাল প্রোডাক্ট ইনক্রিজিং হবে তখন টোটাল প্রোডাক্ট কার্ভটা এরকম কমপ্লেক্সিটি বৃদ্ধি পাবে, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে। মার্জিনাল প্রোডাক্ট কার্ভটা রাইজিং হবে, মার্জিনাল প্রোডাক্ট কার্ভটা, কেমন?
তাহলে এই যে মার্জিনাল তাহলে আমরা বলছি কি যে উৎপাদন যখন লেবার নিয়োগ শ্রম নিয়োগ যখন বাড়ানো হয় তখন উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টটা ইনক্রিজিং হয় মার্জিনাল প্রোডাক্টটা। তবে একটা পর্যায়ে আসে যে পর্যায়ের পরে এটা এটা ক্রমহ্রাসমান হারে বাড়ে, অর্থাৎ আমি 3 একক বা 4 একক যখন আমি শ্রমিক নিয়োগ করব তার যে কন্ট্রিবিউশন সেটা তার 3 একক চেয়ে বা চতুর্থ শ্রমিকের যে কন্ট্রিবিউশন সেটা তৃতীয় শ্রমিকের কন্ট্রিবিউশনের চেয়ে কম হবে, অর্থাৎ এটা ডিক্রিজিং রেটে আবার বাড়া শুরু করবে। তো এই যে শেপ চেঞ্জ করছে, এটা কনভেক্স থেকে কনকেভ হচ্ছে, এটা ম্যাথমেটিক্যালি এটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে এটা ম্যাথমেটিক্যালি। শেপ চেঞ্জ করছে, কনকেভ থেকে কনভেক্স হচ্ছে, কেমন এটা ইনক্রিজিং রেটে বাড়ছে তারপর এটা ডিক্রিজিং রেটে বাড়ছে, এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই পয়েন্টে আমি যদি কার্ভটা স্লোপ বের করি টোটাল পুরো স্লোপটা 0 হবে, এই পয়েন্ট কেমন 0 হবে, তারপর সেটা কি হবে। আচ্ছা, তাহলে আমরা বলছি যে ল অফ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট হলো যখন আমি শ্রমিক এবং ক্যাপিটালের যে অনুপাতটাকে আমি চেঞ্জ করব, লেবার নিয়োগ যখন বাড়াবো আমি অনুপাতটা চেঞ্জ হবে, অনুপাতটা চেঞ্জ হলে আমার প্রথম দিকে উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়বে, তারপর ক্রমহ্রাসমান হারে বাড়বে, এক পর্যায়ে সেটা টোটাল প্রোডাক্ট কমিয়ে দিবে, কেমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তারপর টোটাল প্রোডাক্ট কমতে শুরু করবে। তো এই যে বিশেষ একটা প্রকৃতি, এটা ব্যাখ্যা কি, এটা ইকোনমিক এক্সপ্লেনেশন কি, শুধু তো বললেই হবে না, এটা একটা ব্যাখ্যাও দিতে হবে কেন প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়ছে, তার পরিস্থিতি কেন ক্রমহ্রাসমান হারে বাড়ছে এবং কেন এটা সর্বোচ্চে পৌঁছছে এবং পৌঁছানোর পর আবার সেটা কমতে শুরু করছে, এটা একটা ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যাটা আমরা ল অফ ভেরিয়েবল কোএফিসিয়েন্টে ব্যাখ্যাটা এভাবে দেওয়া হয় যে দেখো যে যখন শ্রমিকের সংখ্যা কম থাকে, ক্যাপিটালে একটা পরিমাণ আছে, স্থির পরিমাণ আছে, 100 বা 200 একটা স্থির পরিমাণ আছে, প্রথম দিকে শ্রমের পরিমাণ কম থাকে, 1 ইউনিট বা 2 ইউনিট যখন আমি যোগ করি যখন এই যে আমরা যখন উপকরণগুলোকে ব্যবহার করি, বিভিন্ন উপকরণগুলো একটা অপটিমাল কম্বিনেশনস আছে উপকরণগুলো। মনে করো তোমাদের ক্লাসে 200 জন বা 100 জন ছাত্র বসতে পারে, কেমন তো ওখানে যদি আমি একজন ছাত্র দিয়ে বা দুজন ছাত্র দিয়ে ক্লাস নেই, সেটা খুব একটা এফিশিয়েন্ট হবে না, কারণ সেখানে এই যে এত বড় একটা ক্লাস, এতগুলো চেয়ার, এতগুলো টেবিল, এতগুলো ফ্যান, কেমন সেগুলো আন্ডার ইউটিলাইজ থেকে যাবে সেগুলো, তাই না? ফলে আমি যখন আমার ছাত্রের সংখ্যা বাড়াবো তখন আমার এই যে আন্ডার ইউটিলাইজ রিসোর্সেস গুলো আস্তে আস্তে আরো ভালোভাবে ইউটিলাইজ হবে সেটা, কেমন এই যে প্রপোর্শন অফ স্টুডেন্ট এন্ড প্রপোর্শন অফ দ্য সাইজ অফ দ্য ক্লাস, কেমন এই যে অনুপাতের একটা অপটিমাল কম্বিনেশনস আছে। একটা তোমাদের ক্লাসে 100 জন ছাত্র বসতে পারে, সেখানে যদি একজন ছাত্র বা দুজন ছাত্র দিয়ে ক্লাস নেই তাহলে আমার রিসোর্সের ভালো ইউটিলাইজেশন হবে না, রিসোর্সগুলো আন্ডার ইউটিলাইজ থেকে যাবে। সেখানে যদি 90 জন বা 100 জন দিয়ে আমি ক্লাস নিতে পারি সেটা আমার রিসোর্সটা ইউটিলাইজড হবে, কিন্তু আবার আমি যদি সেখানে 200 জন ছাত্র দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করি সেখানে একটা হইচই সৃষ্টি হবে, বা একজন বসতে পারলে একজন বসতে পারবে না, বা ধাক্কাধাক্কি হবে, ফলে সেখানে সেটার এফিসিয়েন্সি লস হবে। সেখানে আমি ওভার ইউটিলাইজ করছি ক্লাসরুমের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির চেয়ে আমি বেশি পরিমাণ ছাত্র সেখানে আমি দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, সেখানে একটা এফিসিয়েন্সি লস হবে, সেখানে একটা উৎপাদনে একটা অবনতি ঘটবে, কেমন তো এটা হচ্ছে আমার টোটাল করে সলভ করা, যে আমার যে ক্যাপাসিটির বাইরে যখন আমি চলে যাব তখন, অর্থাৎ আমরা এখানে বলতে যাচ্ছি যে উপকরণগুলো উৎপাদনে ব্যবহার করা হয় সেই উপকরণগুলো একটা অপটিমাল কম্বিনেশনস আছে, কতটুকু লেবারের সাথে কতটুকু ক্যাপিটাল দেওয়া উচিত বা হলে ভালো হয়, এগুলো একটা অপটিমাল কম্বিনেশনস আছে। যখন আমরা অপটিমাল কম্বিনেশনের নিচে থাকি তখন একটা রিসোর্স আন্ডার ইউটিলাইজ থাকে, আমি যদি অপটিমাল কম্বিনেশনের উপরে চলে যাই তখন একটা রিসোর্স ওভার ইউটিলাইজড হয়ে যায়, কেমন তো এটা দেখা হলো এরকম যে যখন লেবারকে প্রথম দিকে নিয়োগ করা হয় তখন এই ফিক্সড, এটাকে বলা হয় ফিক্সড রিসোর্সেস গুলো আন্ডার ইউটিলাইজ থেকে যায়, ফিক্সড রিসোর্সেস গুলো। তাই যখন আমি এই ভেরিয়েবল ফ্যাক্টর যেটা লেবার, এটা পরিমাণ যখন আমি বাড়াতে থাকবো তখন ওই ফিক্সড ফ্যাক্টর যেটা আন্ডার ইউটিলাইজ ছিল সেটা আরো ভালোভাবে ব্যবহার হতে থাকবে, এফিশিয়েন্ট ইউটিলাইজ হতে থাকবে। হতে থাকার কারণে উৎপাদনটা, অর্থাৎ এডিশনাল যে ফ্যাক্টরটা আমি লেবারে যোগ করছি আমি, তার কন্ট্রিবিউশনটা আমার আগের লেবারের কন্ট্রিবিউশনের থেকে বেশি হবে, অর্থাৎ রিসোর্সটা মোর এফিশিয়েন্টলি ব্যবহার হবে রিসোর্সগুলো। তাই যখন উৎপাদন বৃদ্ধির প্রথম দিকে ভেরিয়েবল ফ্যাক্টরকে যখন বাড়ানো হয়, ভেরিয়েবল ফ্যাক্টর মানে লেবারকে যখন বাড়ানো হবে তখন উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়বে, যেহেতু ফিক্সড ফ্যাক্টর যেটা আছে সেটা
এফিশিয়েন্টলি ইউটিলাইজ হতে থাকবে, বা দুটো ভেরিয়েবলের যে প্রপোর্শন সেই প্রপোর্শনটা অপটিমাল এর দিকে যেতে থাকবে, সে কারণে সেটা কি হবে ক্রমবর্ধমানভাবে বাড়বে। কিন্তু একটা পর্যায়ে আসবে যে পর্যায়ের পরে লেবার যখন আমি বেশি নিয়োগ করবো ক্যাপিটালের তুলনায়, অপটিমাল কম্বিনেশনটা যখন এক্সিড করবে, তখন আমার উৎপাদনটা বাড়বে ঠিকই, তবে সেটা ক্রম হ্রাসমান হারে বাড়বে। কেমন? এক পর্যায়ে এমন একটা পর্যায়ে আসবে যে পর্যায়ের পরে যখন আমি আরো অতিরিক্ত এক একক লেবার নিয়োগ করব, তখন আমার বিদ্যমান যে শ্রমিকগুলো আছে বা বিদ্যমান যে ভেরিয়েবল ফ্যাক্টরগুলো আছে তাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিবে। কেমন? আমি যদি 300 বা 400 ছাত্র দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করি, কেউ কিছু শিখতে পারবে না। কেমন? ফলে টোটাল প্রোডাক্টটা ফল করবে। এটা হলো আমাদের টোটাল প্রোডাক্টের যে বিশেষ শেপ, যেটা আমরা এস শেপ বলতে পারি। কেমন? চিন্তা করলে এস শেপের মতো এটা একটা ব্যাখ্যা, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন দিয়ে আমরা এই ব্যাখ্যাটা দিতে পারি আমরা। তো যখন উপকরণ যখন বাড়ানো হয় নিয়োগ এবং ক্রমবর্ধমান হারে মোট উৎপাদন বাড়ে, তখন মার্জিনাল প্রোডাক্টটা কি হয়? আমি এদিকে মার্জিনাল প্রোডাক্ট যদি দেই এবং এভারেজ প্রোডাক্ট দেই, মার্জিনাল প্রোডাক্ট অর্থাৎ এতটুকু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এটা ক্রমবর্ধমান হারে বাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মার্জিনাল প্রোডাক্টটা বৃদ্ধি পাবে। কেমন? মার্জিনাল প্রোডাক্ট। আর যখন আমাদের টোটাল প্রোডাক্টটা হাইয়েস্টে পৌঁছাবে, কেমন? এখানে পৌঁছাবে, হাইয়েস্টে পৌঁছাবে টোটাল প্রোডাক্টটা, তখন আমার মার্জিনাল প্রোডাক্টটা কি হবে? শূন্যে পৌঁছে যাবে। মার্জিনাল প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকে, মার্জিনাল প্রোডাক্ট ততক্ষণ পর্যন্ত টোটাল প্রোডাক্ট বাড়তে থাকে। এটা হলো নিয়ম। ইউটিলিটি ক্ষেত্রেও তাই, যতক্ষণ পর্যন্ত মার্জিনাল ইউটিলিটি পজিটিভ থাকে ততক্ষণ পর্যন্ত টোটাল ইউটিলিটি বাড়তে থাকে। মার্জিনাল ইউটিলিটি বা মার্জিনাল প্রোডাক্ট যখন নেগেটিভ হয়ে যাবে, নিচের দিকে এই জিরোর নিচে চলে আসবে, তখনই টোটাল প্রোডাক্টটা ফল করা শুরু করবে। সুতরাং এই মার্জিনাল প্রোডাক্ট গ্রাফটা এটা হচ্ছে ইউ শেপ কেস, ইনভার্ট ইউ শেপ, উল্টা ইউ আকৃতির এই মার্জিনাল প্রোডাক্ট গ্রাফটা। আমরা বলছি যে যখন উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়ে, এটা কনকেভ কনভেক্স টু দ্য অরিজিন হরিজন্টাল অ্যাক্সিস থাকে, ততক্ষণ পর্যন্ত মার্জিনাল প্রোডাক্ট গ্রাফটা ইনক্রিজিং করে। যখন এটা ডিক্রিজিং এতে পারে, তখন এটা ফল করে। যখন এটা সর্বোচ্চে পৌঁছে, তখন মার্জিনাল প্রোডাক্ট শূন্য হয়। যখন টোটাল প্রোডাক্ট কমতে শুরু করে, তখন মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হয়ে যায়। এটা হলো আমাদের মার্জিনাল প্রোডাক্ট। আরেকটা কনসেপ্ট হলো এটার সাথে সম্পর্কিত, যেটাকে বলা হয় এভারেজ প্রোডাক্ট। তো মার্জিনাল প্রোডাক্ট হলো কি আমাদের লাস্ট ইউনিট অফ লেবারের কন্ট্রিবিউশন। এটাকে ম্যাথমেটিক্যালি আমরা অনেক সময় এইভাবে লিখে ফেলি যে মার্জিনাল প্রোডাক্ট হলো আমাদের, যে আমি যদি শ্রমিককে এক একক বাড়াই ডেল এল, তাহলে আমার মোট উৎপাদন কতটুকু বাড়বে, বা ডি, ওইটা অনেক সময় আমরা এইভাবে লিখতে পারি ডি কিউ ডি এল। এটা আমাদের মার্জিনাল প্রোডাক্ট। কেমন? এটা লাস্ট ইউনিটের কন্ট্রিবিউশন। অন্যভাবে যদি চিন্তা করো, এক ইউনিট লেবার বাড়ালে কত ইউনিট প্রোডাকশন বাড়বে, বা স্লোপ অফ দা টোটাল প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড কনসেপ্টটা হলো যে এভারেজ প্রোডাক্ট। এভারেজ প্রোডাক্ট খুব সিম্পল। এটা হলো আমার টোটাল প্রোডাক্টকে আমি আমার অ্যামাউন্ট অফ লেবার দিয়ে ভাগ করব। এটা হলো আমার এভারেজ প্রোডাক্ট। আমার মোট উৎপাদনকে এটা হচ্ছে উৎপাদনকে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে মাপছি। মোট উৎপাদনকে আমি যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে আমি এভারেজ প্রোডাক্ট পাবো। যেমন আমি যদি এখানে এভারেজ প্রোডাক্টটা বের করতে চাই এখানে, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে। তার মানে আমার এর একটা স্লোপ নিতে হবে। কেমন? এর একটা স্লোপ হলো আমার এভারেজ প্রোডাক্ট এই বিন্দুতে, এবং এটি লক্ষ্য করে দেখবে যে এভারেজ প্রোডাক্টটা অর্থাৎ এর একটা স্লোপটা মার্জিনাল প্রোডাক্টের চেয়ে কম, কিন্তু এখানে, তাই না? মার্জিনাল প্রোডাক্টের চেয়ে কম। কেমন? এভারেজ প্রোডাক্টটা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমি যদি এখান থেকে স্লোপ অঙ্কন করি, এই টোটাল প্রোডাক্টটা স্পর্শক অঙ্কন করে একটা স্লোপ অঙ্কন করলাম এই বিন্দুতে, টোটাল প্রোডাক্টের এই বিন্দুতে যে এভারেজ প্রোডাক্টের পরিমাণ ও সামথিং বাই এটা, অর্থাৎ এভারেজ প্রোডাক্ট হলো মূল বিন্দু থেকে টোটাল প্রোডাক্ট কার্ভের উপরে একটা স্পর্শক অঙ্কন করা বা একটা রেখা অঙ্কন করা। যেমন এই বিন্দুতে এভারেজ প্রোডাক্ট হলো মূল বিন্দু থেকে এই বিন্দু দিয়ে একটা রেখা অঙ্কন করা, রেখা অঙ্কনটা এই রেখাটা স্লোপ নেওয়া, সেটা হচ্ছে আমার এভারেজ প্রোডাক্ট। তো আমি যদি এই মূল বিন্দু থেকে টোটাল প্রোডাক্টকে স্পর্শ করে একটা রেখা অঙ্কন করি, এই বিন্দুতে এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট দুটোই সমান এই বিন্দুতে। কেমন? তাই না?
এই বিন্দুতে এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট সমান, অর্থাৎ এখানে এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট সমান হবে এখানে, ঠিক আছে। এবং আমি যদি এভারেজ প্রোডাক্ট কার্ভটা আঁকি সেটা অনেকটা এরকম হবে। এভারেজ প্রোডাক্ট কার্ভটা এখানে এভারেজ প্রোডাক্ট হাইয়েস্ট, এখানে এভারেজ প্রোডাক্ট হাইয়েস্ট, এখানে দুটো স্লোপ সমান। এর আগে এভারেজ প্রোডাক্টের পরিমাণটা মার্জিনাল প্রোডাক্টের চেয়ে কম, অর্থাৎ হাইটটা কম। এভারেজ প্রোডাক্টের হাইটটা মার্জিনাল প্রোডাক্টের হাইটের চেয়ে কম। অর্থাৎ যখন এভারেজ প্রোডাক্টটা বাড়তে থাকে, এভারেজ প্রোডাক্টটা এখান থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত এভারেজ প্রোডাক্টটা কিন্তু বাড়ছে, এটা স্লোপটা কিন্তু ক্রমাগত বাড়ছে। তারপর আমি যদি আরেকটা পয়েন্ট নেই, লেভেলের পরিমাণ আরো বাড়াই, তখন কিন্তু আবার এটা ফল করা শুরু করবে, এভারেজ প্রোডাক্ট ফল করা শুরু করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত এভারেজ প্রোডাক্ট বাড়ছে ততক্ষণ পর্যন্ত মার্জিনাল প্রোডাক্টটা এভারেজ প্রোডাক্টের উপর অবস্থান করছে, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট ইজ হায়ার দেন এভারেজ প্রোডাক্ট। আর যখন এভারেজ প্রোডাক্টটা ফল করা শুরু করছে তখন মার্জিনাল প্রোডাক্টটা এভারেজ প্রোডাক্টের চেয়ে কম, তাই না? আর এখানে দুটোই সমান, এখানে এভারেজ প্রোডাক্ট ইকুয়াল টু মার্জিনাল প্রোডাক্ট। যেখানে এভারেজ প্রোডাক্টটা হাইয়েস্ট, এভারেজ প্রোডাক্টটা, সেখানে এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট দুটোই সমান। আর যখন এভারেজ প্রোডাক্টটা বাড়ছে তখন মার্জিনাল প্রোডাক্টটা এভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি। যখন এভারেজ প্রোডাক্টটা কমা শুরু হয়েছে তখন মার্জিনাল প্রোডাক্টটা এভারেজ প্রোডাক্টের চেয়ে কম, তাই না? এটাকে আমি ভালো করে বোঝার জন্য আমি অনেক সময় ক্রিকেট খেলার এক্সাম্পল দেই। ক্রিকেট খেলায় তোমরা রান রেট দেখো, তাই না? রান রেট, একটা 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 টিম মনে করো 10 ওভার ব্যাটিং করেছে, কেমন? তার এভারেজ রান রেট হচ্ছে 5, ঠিক আছে? এখন 11তম ওভারের ব্যাটিং চলছে, 11তম ওভারটা হচ্ছে মার্জিনাল ওভার, লাস্ট ওভার, কারেন্ট ওভার, কেমন? তো 11তম ওভারে যদি সে 6 রান করতে পারে, কেমন? 6 রান হচ্ছে তার মার্জিনাল রান, এটা বা শেষ ওভারের রান, 11তম ওভারের রান, তাহলে কিন্তু তার এভারেজ রান রেটটা কিন্তু বেড়ে যাবে, তাই না? আগের চেয়ে। অর্থাৎ 11তম ওভারে যদি সে 6 করতে পারে, তার আগের এভারেজ ছিল 5, 10 আগে 10 ওভারে এভারেজ ছিল তার 5, এখন সে 11 রান করলো, 6 রান করলো 11তম ওভারে, তাহলে তো এভারেজ রান রেটটা বাড়বে। দেখো যে যখন তার এভারেজ রান রেটটা বাড়ছে তখন তার মার্জিনাল কিন্তু এভারেজের উপর অবস্থান করছে। এভারেজ ছিল 5, সে 6 করেছে, 6 করার কারণে তার এভারেজ রানটা বাড়া শুরু হলো। সে যদি এই 11তম ওভারে সে যদি 4 রান করে, তাহলে তার এই যে গত 10 ওভারে সে যে ফল করবে, তাই না? সে 4 রান করতে পারে, আগে 10 ওভারে 5 রান করেছিল, সুতরাং তার এভারেজ রান রেটটা ফল করবে। অবিশ্বাসের দাম, অবিশ্বাসের না, আমার সাথে কথা না বলো, অবিশ্বাসী, আমার সাথে কথা না বললে, আমার সাথে কথা বললে কেমন? আমার পক্ষে বারবার যে অফ করাটা খুব ডিস্টার্বিং হয়ে যায়। আমরা বলছি যে যখন এভারেজ প্রোডাক্টটা রাইজ করে, ইনক্রিজ করে, বাড়তে থাকে, তখন মার্জিনাল প্রোডাক্টটা এভারেজ প্রোডাক্টের চেয়ে উপর অবস্থান করে, মার্জিনাল প্রোডাক্টটা এভারেজ প্রোডাক্টের চেয়ে বেশি হয়। যখন এভারেজ প্রোডাক্টটা ফল করে তখন মার্জিনাল প্রোডাক্টটা এভারেজ প্রোডাক্ট নিচে অবস্থান করে। অর্থাৎ এভারেজ প্রোডাক্টটা মার্জিনাল প্রোডাক্টকে গাইড করে, কেমন? এভারেজ প্রোডাক্টটা যখন বেশি থাকে, মার্জিনাল প্রোডাক্ট যখন বেশি থাকে, তখন সেটা এভারেজ প্রোডাক্টকে টেনে উপর দিকে তুলে নিয়ে আসে। যখন মার্জিনাল প্রোডাক্টটা এভারেজ প্রোডাক্টের চেয়ে কম হয় তখন সে এভারেজ প্রোডাক্টকে টেনে নিচের দিকে নিয়ে আসে। আর যদি সে 11তম ওভারে 5 রান করে, তাহলে তার এভারেজে কোনো চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই থাকবে। অর্থাৎ এভারেজ প্রোডাক্ট যদি মার্জিনাল প্রোডাক্টের সমান হয় তাহলে এভারেজ প্রোডাক্ট স্থির থাকবে, এভারেজ প্রোডাক্টে কোনো পরিবর্তন হবে না। এটা হলো আমাদের এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্টের মধ্যেকার সম্পর্ক। এবং এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট এটা কোথা থেকে পাওয়া যায়? এটা টোটাল প্রোডাক্ট কার্ভ থেকে পাওয়া যায়। এই তিনটা কার্ভই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা থেকে অন্যটা ডিরাইভ করা যায় বা পাওয়া যায়। আমাদের উদ্দেশ্য হলো এই তিনটা কার্ভ দিয়ে প্রডিউসারের ডিসিশনকে ব্যাখ্যা করা, প্রডিউসার কিভাবে, প্রডিউসার কোথায় উৎপাদন করবে বা প্রডিউসার কতজন লেবার নিয়োগ করে উৎপাদন কার্য সম্পাদন করবে। এটা করার জন্য আমরা প্রোডাকশনকে আমরা তিনটা স্টেজে ভাগ করি, তিনটা ভাগে ভাগ করি। একটা ভাগ হলো যতক্ষণ পর্যন্ত এভারেজ প্রোডাক্ট বাড়তে থাকে, কেমন? এভারেজ প্রোডাক্টটা মনে করো L2 পর্যন্ত এভারেজ প্রোডাক্টটা বাড়ে, L2 পর্যন্ত, কেমন?
0 থেকে L2 পর্যন্ত প্রোডাক্ট এভারেজ প্রোডাক্টটা বাড়বে। তো যতক্ষণ পর্যন্ত এভারেজ প্রোডাক্টটা বাড়তে থাকে এভারেজ প্রোডাক্টটা ততক্ষণ পর্যন্ত উৎপাদকের জন্য মঙ্গলজনক হবে উৎপাদনকে বাড়িয়ে নিয়ে যাওয়া। আমি যদি এভারেজ প্রোডাক্ট বাড়া মানে হচ্ছে আমি উৎপাদন করছি এবং আমার শ্রমিকের যে কন্ট্রিবিউশন এভারেজ কন্ট্রিবিউশন সেটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, শ্রমিকের গড় কন্ট্রিবিউশন বৃদ্ধি পাচ্ছে। গড় কন্ট্রিবিউশন বৃদ্ধি পেলে টোটালটাও অটোমেটিক্যালি বাড়বে। এটা টোটাল তো কিন্তু এখানে বাড়ছে, এই পর্যন্ত বাড়ছে, আরো বাড়ছে, তারপরে বাড়ছে, তবে যতক্ষণ পর্যন্ত এভারেজ বাড়ছে টোটালটা অটোমেটিক্যালি বাড়বে। কারণ আমার উৎপাদন বাড়ছে, লেবার নিয়োগ বাড়ছে, আমার প্রতিটা লেবারের গড় উৎপাদন বাড়ছে, ফলে আমার টোটাল প্রোডাক্ট আমার বৃদ্ধি পাচ্ছে। সুতরাং একজন উৎপাদক স্বাভাবিকভাবে তার উৎপাদনকে বাড়াতে যতক্ষণ পর্যন্ত না সে L2 পর্যন্ত আসছে। এই যে স্তর, এই স্তরটাকে বলি আমরা স্টেজ 1 বলে থাকি আমরা। স্টেজ 1 যতক্ষণ পর্যন্ত তার গড় উৎপাদন বাড়তে থাকে উপকরণের, সেটাকে বলি আমরা স্টেজ 1 অফ প্রোডাকশন। এই স্টেজে উৎপাদন সে কখনো বন্ধ রাখে না, সে উৎপাদনকে চালিয়ে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত সেখানে আসছে। সেখানে উৎপাদন করলে সে আরো কিছু তার প্রফিটেবল অপরচুনিটিস সে হারাচ্ছে, সে কারণে সে কি করবে উৎপাদনকে L2 পর্যন্ত কমপক্ষে বৃদ্ধি করবে। এরপরে যখন L2 পরে যখন সে যাবে তখন দেখো L2 পর্যন্ত যখন যাবে তখন কিন্তু মার্জিনাল প্রোডাক্টটা ফল করা শুরু করছে, কেমন এভারেজ প্রোডাক্টটা ফল করা শুরু করছে এই বিন্দুর পরে। এটা আরেকটা স্টেজ। আমি এই স্টেজটা ব্যাখ্যা করার আগে আমি দেখো এখানে যখন আমরা যখন L3 তে পৌঁছাবো, যখন আমরা L3 তে যখন পৌঁছাবো আমরা, তখন শ্রমিকের যে প্রান্তিক উৎপাদন L3 বিন্দুর পরে শ্রমিকের প্রান্তিক উৎপাদন নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ আমি যদি L3 পরে আরেকজন শ্রমিককে নিয়োগ করি, সে তো উৎপাদনে কোনো কন্ট্রিবিউশন করবেই না, তার পরিবর্তে সে আগের যে শ্রমিকরা আছে তাদের কন্ট্রিবিউশনকে সে কমিয়ে দিবে। ফলে একজন রেশনাল ইনভেস্টর বা রেশনাল প্রোডিউসার সে কখনো এই যেখানে মার্জিনাল প্রোডাক্টটা নেগেটিভ সেখানে উৎপাদন করবে না। এটাকে বলি আমরা স্টেজ 3, এটাকে বলি আমরা স্টেজ 3। তাহলে L3 এর পরে যে স্টেজটুকু আছে সেটাকে বলি আমরা স্টেজ 3 অফ প্রোডাকশন। স্টেজ 3 তে একটা এই যে আমাদের যে ভেরিয়েবল ফ্যাক্টর যেটা আছে সেই ভেরিয়েবল ফ্যাক্টরের প্রান্তিক উৎপাদনশীলতা নেগেটিভ। এটা আমি স্টেজ 3 তে যদি শ্রমিক নিয়োগ করা হয় তাহলে সে তো কোনো কন্ট্রিবিউশন করেই না, আগের শ্রমিক যারা আছে তাদের কন্ট্রিবিউশনকে সে কমিয়ে দেয়। সে কারণে একজন উৎপাদক কখনো স্টেজ 3 তে উৎপাদন করে না। স্টেজ 1 এ কেন উৎপাদন করে না? কারণ স্টেজ 1 উৎপাদন করার অর্থ হচ্ছে সে কিছু প্রফিটেবল অপরচুনিটিস হারাচ্ছে। সে যদি শ্রমিক নিয়োগ বাড়াতো তাহলে তার গড় উৎপাদন বাড়তো শ্রমিকের, যেটাকে সে এক্সপ্লয়েট করছে না, যে কারণে সে কমপক্ষে L2 পর্যন্ত সে আসবে। এখানে সে উৎপাদনকে সে বন্ধ রাখবে না, উৎপাদনকে কমপক্ষে সে L2 পর্যন্ত নিয়ে আসবে। এখন মাঝখানে যে স্তরটুকু আছে এটাকে বলা হয় স্টেজ 2, এটাকে বলা হয় স্টেজ 2, স্টেজ 2 অফ প্রোডাকশন এটাকে বলা হয়। স্টেজ 2 এখানেই একজন পরিচালকের সিদ্ধান্ত নিতে হবে। একজন পরিচালক স্টেজ 2 তেই সে উৎপাদনকে সে ঠিক করে। এটাকে বলা হয় ইকোনমিক্যালি এফিশিয়েন্ট অর ফিজিবল স্টেজ অফ প্রোডাকশন, যে এই স্তরে সে উৎপাদন করে বা শ্রমিক নিয়োগের পরিমাণ সে এই স্তরে সীমাবদ্ধ রাখে। এই স্তরে এই দুটো বৈশিষ্ট্য আমরা বলেছি। এখানে এভারেজ প্রোডাক্টটা বর্তমান, সে কারণে উৎপাদন এখানে বন্ধ রাখে না, সে একটু পর্যন্ত নিয়ে যায় সে। আর এখানে একটা উপকরণের প্রান্তিক উৎপাদন নেগেটিভ, যে কারণে সে এখানে উৎপাদন করে না সে। সুতরাং সে কোথায় উৎপাদন করবে? সে এখানে কোথাও না কোথাও উৎপাদন করবে, স্টেজ 2 তে সে উৎপাদন করবে। এই স্টেজ 2 এর বৈশিষ্ট্য হলো যে স্টেজ 2 তে যে লেবার যেটা আছে সেটার প্রান্তিক উৎপাদনটা পজিটিভ। দেখো এখানে কিন্তু লেবারের প্রান্তিক উৎপাদনটা পজিটিভ, এখানে কেমন লেবারের প্রান্তিক পজিটিভ, এবং এভারেজটা কি হচ্ছে? এটা এভারেজটা ফলিং। এভারেজটা এখানে আরেকটা উপকরণ আছে যেটাকে আমরা স্থির বলছি, যেটাকে আমরা দেখাচ্ছি না, যেটাকে আমরা ক্যাপিটাল বলছি এখানে আমরা, কেমন ক্যাপিটালকে এখানে চেঞ্জ করা যায় না, ক্যাপিটালকে স্থির রাখা হয়। কিন্তু আমরা যদি একটা মেন্টাল এক্সারসাইজ করি, যদি আমরা যদি বলি ক্যাপিটালকে যদি আমি 100 তে না রেখে আমি যদি ক্যাপিটালকে যদি আমি একটু কমিয়ে দেই বা ক্যাপিটালকে বাড়িয়ে দেই, যদি আমি 100 থেকে 200 তে আমি উন্নীত করি, তাহলে দেখা যাবে যে আমি যদি এদিকে যদি আসি, আমি
এখানে 100 একক ক্যাপিটালের কথা আমরা চিন্তা করছি করতে, যদি ক্যাপিটাল 101 মানে 200 একক যদি হতো তাহলে কিন্তু এখানে এই স্তরে এখানে লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি পজিটিভ, কিন্তু ক্যাপিটালের যদি মার্জিনাল প্রোডাক্টিভিটি আমরা চিন্তা করি ক্যাপিটালকে পরিবর্তন করে, তাহলে এখানে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ হবে। এই এখানে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্ট বের করা যায় না, যেহেতু স্থির উপকরণের মার্জিনাল প্রোডাক্ট বের করা যায় না, কিন্তু আমরা যদি অনুমান করি যে ক্যাপিটালকে যদি ভিন্ন একটা স্তরে ফিক্স করি তাহলে দেখা যাবে যে এখানে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ, এখানে লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ, এখানে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ। আর এখানে যে সেকেন্ড যে স্তরটা আছে সেখানে সকল উপকরণের মার্জিনাল প্রোডাক্টিভিটি পজিটিভ। একজন উৎপাদক সবসময় এখানে উৎপাদন করার চেষ্টা করবে। এখন এখানে কোথায় উৎপাদন করবে, সে কি L2 এর কাছাকাছি উৎপাদন করবে নাকি L3 এর কাছাকাছি উৎপাদন করবে, সেটা নির্ভর করে উপকরণ দামের উপর নির্ভর করে। লেবার যদি ফ্রি হয়, লেবার নিয়োগ করতে যদি কোনো পয়সা না লাগে, লেবারকে যদি কিছু দিতে না হয়, ওয়েজ দিতে না হয়, তাহলে একজন মালিক কি করবে, একেবারে L3 পর্যন্ত উৎপাদন শ্রমিক নিয়োগ করবে। কেমন লেবার যদি পে করতে না হয়, যদি দাস যদি হয়, সে যদি তাকে যা করতে বলে তাই যদি করবে, কোনো পারিশ্রমিক তাকে দিতে না হয়, তাহলে মালিক কি করবে, একেবারে L3 পর্যন্ত শ্রমিক নিয়োগ করবে। কেমন অর্থাৎ লেবার যদি ফ্রি হয়, লেবার যদি, আর ক্যাপিটাল যদি ফ্রি হয়, লেবারকে যদি পে করতে হয়, ক্যাপিটাল ফ্রি হলে সে এখানে উৎপাদন করবে, L2 তে উৎপাদন করবে। আর এখানে কোথাও উৎপাদন করবে সেটা নির্ভর করছে ক্যাপিটাল এবং লেবারের যে প্রাইস, সেই প্রাইসের কোনটা বা প্রাইস রেশিও কার অনুকূলে। যদি লেবারটা রিলেটিভলি চিপার হয় তাহলে সে এদিকে উৎপাদন করবে, এই বাউন্ডারির কাছাকাছি উৎপাদন করবে। আর লেবারটা যদি রিলেটিভলি এক্সপেন্সিভ হয় ক্যাপিটালের তুলনায়, তাহলে সে এদিকে কোথাও উৎপাদন করবে। তবে সে অবশ্যই এই সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশনে তাকে উৎপাদন করতে হবে, উৎপাদনটাকে এফিশিয়েন্ট হওয়ার জন্য বা ইকোনমিক্যালি ফিজিবল হওয়ার জন্য, ইকোনমিক্যালি রেশনাল হওয়ার জন্য। যৌক্তিক যে উৎপাদনের স্তর সেটা হলো স্টেজ 2। স্টেজ 2 টা মেইন যে প্রপার্টি, সেখানে যে উপকরণগুলো এখানে উৎপাদন নিয়োগ করা হচ্ছে, উপকরণগুলোর মার্জিনাল প্রোডাক্টিভিটি ইজ পজিটিভ। আমি যদি এই স্টেজের বাইরে যাই, স্টেজ 3 কিংবা স্টেজ 1 এ যাই, কোনো না কোনো উপকরণের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ হয়ে যাবে, যে কারণে আমার উৎপাদনটাকে আমাকে আবার রিঅ্যাডজাস্ট করে এখানে যদি আমি আনতে পারি তাহলে আমার লাভ হবে, উৎপাদন বাড়বে বা আমার খরচ কমবে। তো এটা হলো আমাদের স্টেজ অফ প্রোডাকশন, যেটাকে আমরা টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। এটা একটা পার্ট গেল আমাদের। আমাদের সেকেন্ড পার্ট যেটা আসবে, দেখো এখানে আমরা একটা উপকরণ দিয়ে কিন্তু কাজ করেছি, এখানে লেবার দিয়ে ক্যাপিটালকে আমরা স্থির ধরে রেখেছি আমরা, কিন্তু উপকরণ যদি দুটো হয়, দুটো উপকরণ যদি ভ্যারি করে, যদি ক্যাপিটালও পরিবর্তনশীল হয়, লেবারও পরিবর্তনশীল হয়, তাহলে কি হবে? তাহলে চিত্রটা এত সহজভাবে আঁকা যাবে না, চিত্রটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তখন এটা আমাদের 2 ডিমেনশনাল ডায়াগ্রাম থেকে আমাদেরকে 3 ডিমেনশনাল ডায়াগ্রামে চলে যেতে হবে, এবং 3 ডিমেনশনাল ডায়াগ্রাম আঁকার জন্য আর্টিস্টের প্রয়োজন পড়ে। আমরা যারা ভালো আর্ট করতে পারি না, ওদের জন্য সমস্যা করতে হয়, বা সাধারণ মানুষ যারা, তারা 3 ডিমেনশনাল ডায়াগ্রাম ভালো বুঝতে পারে না। 3 ডিমেনশনাল ডায়াগ্রাম বোঝার জন্য একটা মনের চোখ লাগে, একটা অন্তর্চক্ষু লাগে 3 ডিমেনশনাল ডায়াগ্রাম বোঝার জন্য। কারণ আমাদের বোর্ডটা হচ্ছে 2 ডিমেনশনাল, কিন্তু চিত্রটা হচ্ছে 3 ডিমেনশনাল, তাই না? তো আমি যদি এদিকে আউটপুটকে দেই, আমি কিউ, এদিকে আমি লেবারকে দিলাম, এদিকে আমি ক্যাপিটালকে দিলাম, দেখো 2 ডিমেনশনাল বোর্ডে আমি কি করছি, 3 ডিমেনশনাল ডায়াগ্রাম আছে। তো আমি এতটুকু লেবার, এতটুকু ক্যাপিটাল যদি দিয়ে আমি 5 ইউনিট লেবার 6 ইউনিট ক্যাপিটাল দিয়ে আমার উৎপাদন কমবে এত। এবার আমি লেবার ক্যাপিটালকে যদি নানাভাবে ভ্যারি করি, আমি এই ধরনের একটা প্রোডাকশন টোটাল প্রোডাক্টটা পাবো, তাই না? প্রোডাকশন ফাংশন পাবো। এটা হচ্ছে 3 ডিমেনশনাল প্রোডাকশন ফাংশন। এটা 3 ডিমেনশনাল বলে আমাদেরকে মনের চোখ দিয়ে দেখতে হয় যে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার এল এবং কে দিয়ে যে স্পেসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে আমার হাইট, হচ্ছে আমার যে উচ্চতা, আপার স্পেসটা ভূমি, আর ভূমির উপরে অংশটা। এটা একটা 3 ডিমেনশনাল স্পেস। তো 3 ডিমেনশনাল স্পেসকে অ্যানালাইজ করা খুব ডিফিকাল্ট, অ্যানালাইজ করা অনেক কষ্ট করে চিন্তা করতে হয়। এইজন্য আমরা একটা কাজ করি, যে কাজটা হলো এই দুটো উপকরণ যদি ভ্যারি করে একসাথে, তখন আমরা আরেকটা কনসেপ্ট ডিরাইভ করি। সেই কনসেপ্টটাকে বলা হয়, এটা অনেকটা ডিফারেন্স কার্ভের মতো, এটাকে বলা হয় আইসোকোয়ান্ট বলা হয়। এটা 3 ডিমেনশনাল ডায়াগ্রামকে অ্যানালাইজ করার জন্য আমরা দুটো চলক পরিবর্তনশীল হয়, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। আমরা একটা কাজ করি, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা স্থির করে দিই, স্থির করে এই দুটোকে আমরা ভ্যারি করতে দিই, কে এবং এল কে ভ্যারি করতে দিই। অর্থাৎ আমরা এই প্রোডাকশন ফাংশনের একটা স্লাইস নিতে পারি এখান থেকে আমরা,
স্লাইস কেটে নিতে পারি। স্লাইস কেটে নিয়ে এই স্লাইসটা যদি আমি একটা প্রজেকশন নেই, এই এল এবং কি স্পেস এর এখানে একটা প্রজেকশন পাবো। প্রজেকশন মানে একটা আলো দিলে আমি এই স্লাইসটা কেটে নিয়ে এটাকে আলো একটা প্রতিবিম্ব করবে একটা স্লাইস। এটাকে বলা হয় আইসোকন বলা হয়। আইসোকনটার বৈশিষ্ট্য হলো যে আমি লেবার ক্যাপিটালকে আমি ভ্যারি করছি, কিন্তু এখানে প্রোডাকশনের পরিমাণ স্থির। এখানে বিভিন্ন পরিমাণ লেবার ক্যাপিটাল আছে, কিন্তু এখানে প্রোডাকশনের পরিমাণটা মনে করি 10 ইউনিটস প্রোডাকশনের পরিমাণ। তো আমি যদি একটু উপরে স্লাইস নেই, আমি আমার প্রজেকশন নেই, যদি প্রজেকশন আমি একটু উপরে পড়বো, এটা মনে করো 12 ইউনিটস, তখন এটা আমাকে কি দেখাবে যে বিভিন্ন লেবার ক্যাপিটালের কম্বিনেশনস, যে কম্বিনেশনস গুলো থেকে আমি 12 ইউনিট উৎপাদন করি। এখানে উৎপাদনের পরিমাণটা স্থির 12 ইউনিটে, এখানে উৎপাদনের পরিমাণ 10 ইউনিট স্থির। আমি যদি নিচে স্লাইসটা নেই আরো, তাহলে আমার এই আইসোকনটা নিচে হবে, কেমন আইসোকন। তো আমি এটাকে এভাবে দেখাবো না, আমি শুধুমাত্র কি করছি, বিভিন্ন লেভেলে স্লাইস দিচ্ছি আমি প্রোডাকশন থেকে। স্লাইস দিয়ে আমি সেটা প্রজেকশন দিচ্ছি আমি ভূমিকে। প্রজেকশন নেওয়ার পরে যে আমি প্রতিবিম্বটা পাচ্ছি সেটাকে বলছি আমি কি আইসোকন বলছি। আইসোকনটা কি, আইসোকনটা হচ্ছে একটা ইন্ডিফারেন্স কার্ভের মতো, কেমন। এটা তোমরা যারা ভূগোলে পড়ে, ওরা ভূগোল না পড়লে তোমরা যখন ম্যাপ দেখো, ম্যাপের মধ্যে দেখুন কতগুলো রেখা দেখবে ম্যাপের মধ্যে। ম্যাপের মধ্যে সম উচ্চতা, সমুদ্র পৃষ্ঠ থেকে একই উচ্চতায় যে অঞ্চলগুলো আছে সেগুলো দিয়ে একটা রেখা তৈরি করা হয়। গোল গোল একটা রেখা তৈরি, এগুলো স্লাইসের মতো। পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে পৃথিবীর বিভিন্ন উচ্চতায় যদি স্লাইস নেওয়া হয়, স্লাইসগুলো যদি প্রজেকশন নেওয়া হয়, কতগুলো রেখা পাওয়া যায়। এগুলো হচ্ছে যে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা 10 মিটার। এই অঞ্চলগুলোর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 15 মিটার। যে অঞ্চল আমি যাই না কেন 15 মিটার। পৃথিবীর যদি স্লাইস নেওয়া হয় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, এগুলোকে সম উচ্চতা সম্পূর্ণ রেখা বলে। এগুলোর যে ভৌগোলিক নাম আছে মনে পড়ছে না। ঠিক একইভাবে একই টেম্পারেচার যুক্ত যে অঞ্চলগুলো আছে সেগুলোতে একটা রেখা তৈরি করা যায়। সম টেম্পারেচারের যে অঞ্চলগুলো আছে সেটা দিয়ে একটা রেখা তৈরি করা যায়। আইসো টেম্পারেট রিজিয়ন সেটাকে বলতে পারো। একইভাবে প্রোডাকশন ফাংশনের বিভিন্ন উচ্চতায় স্লাইস নিয়ে আমরা যে প্রজেকশনটা পাবো সেটাকে বলা হবে আইসোকন। আইসোকনটা কি দেখায়? আইসোকনটা দেখায় লেবার এবং ক্যাপিটালের বা দুটো উপকরণের সংমিশ্রণ, সমন্বয়, যে সমন্বয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন পাওয়া যায়, সেটাকে বলা হয় আইসোকন। অনেকটা ইউটিলিটি থেকে যেটা আমরা ইন্ডিফারেন্স কার্ভ পাই, যে দুটো দ্রব্য ভোগের পরিমাণ বা কম্বিনেশন যেখান থেকে একই ইউটিলিটি পাওয়া যায়, একই রকম কনসেপ্ট। সুতরাং আইসোকনটা হলো, আমি থ্রি ডাইমেনশন যাব না, প্রোডাকশন ফাংশনের স্লাইসিং নিব না, নিয়ে আমি শুধুমাত্র এখানে কি করব, লেবার দেখাবো, ক্যাপিটাল দেখাবো, দিয়ে আমি এখানে আইসোকন গুলো দেখাবো। এটা একটা আইসোকন, কেমন সংক্ষেপে বলতে পারি আইকিউ আইসোকন। আগে আইসি বলেছিলাম, এখন বলছি আইকিউ আইসোকন। আইসোকনটা দেখায় কি লেবার এবং ক্যাপিটালের বিভিন্ন সমন্বয়, যে সমন্বয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণে উৎপাদন পাওয়া যায়। এই আইসোকনটা দেখতে কেমন হয়? এটা দেখতে হয় এটা কনকেভ টু দা অরিজিন, ইন্ডিফারেন্স কার্ভের মতো, কেমন। তবে এই আইসোকনটার একটু বৈশিষ্ট্য আছে যে ইন্ডিফারেন্স কার্ভের সাথে মিলবে না। যেটা ইন্ডিফারেন্স কার্ভ কিন্তু সবসময় ডাউনার স্লোপিং, ইন্ডিফারেন্স কার্ভ ডাউনার স্লোপিং, কিন্তু আইসোকনটা সবসময় ডাউনার স্লোপিং না। এটা একটা পর্যায়ে সেটা আপার স্লোপিং হয়ে যায়, কেমন। এখানেও একটা পর্যায়ে সেটা আপার স্লোপিং হয়ে যায় আইসোকনটা। অর্থাৎ আমি যখন ক্যাপিটালের পরিমাণকে কমাচ্ছি, ক্যাপিটাল পরিমাণ আমি 1 ইউনিট নিয়ে আসলাম, লেবারকে আমি 10 ইউনিট নিয়ে গেলাম, এখন ক্যাপিটালকে আমি যদি উৎপাদনকে স্থির রাখতে চাই, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন দেখানো হচ্ছে, মনে করো 20 ইউনিট উৎপাদন দেখানো হচ্ছে এখানে। তো এখানেও 20 ইউনিট এখানে 20 ইউনিট উৎপাদন, এখানে এই রেখার প্রত্যেক বিন্দুতে 20 ইউনিট উৎপাদন দেখায়। তবে লেবার ক্যাপিটালের বিভিন্ন কম্বিনেশনস প্রকাশ করে। তো এই কম্বিনেশনসে 1 ইউনিট ক্যাপিটাল এবং 10 ইউনিট লেবার আছে। তো আমি যদি লেবারের সংখ্যাকে আরো বাড়াতে চাই, 10 থেকে 12 ইউনিট করে যদি আমি, যেহেতু ক্যাপিটালের পরিমাণ খুব কমে গিয়েছে, লেবার গুলো এই অল্প পরিমাণ ক্যাপিটাল দিয়ে কাজ করলে লেবার গুলো এখানে ক্যাপিটালটা ওভার ইউটিলাইজড হবে বা একটা কনজেশন প্রবলেম সৃষ্টি হবে, যে অল্প পরিমাণ ক্যাপিটাল অনেক লেবার ব্যবহার করছে। আমি যদি আরো লেবার বাড়িয়ে দেই, ফলে সেটা এই লেবার যারা আছে তাদের প্রোডাক্টিভিটিকে না বাড়িয়ে, যেহেতু ক্যাপিটাল কম, লেবারকে আমি আরো বাড়িয়ে ফেলছি, সুতরাং আমার লেবারদের প্রোডাক্টিভিটি ফল করবে, অপটিমাল কম্বিনেশনস থেকে আমি দূরে সরে যাচ্ছি। ফলে আমার উৎপাদনকে স্থির রাখার জন্য আমাকে
লেবার বাড়াতে হবে, ক্যাপিটাল বাড়াতে হবে, দুটোই বাড়াতে হবে উৎপাদনকে স্থির রাখার জন্য। তাই আমার এই রেখাটা কি হচ্ছে, ঊর্ধ্বগামী হচ্ছে। অর্থাৎ এই লেভেলের পরে আমি যদি লেবারকে আরো বাড়াই, লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ হয়ে যাবে, কেমন? যে কারণে এই এই আইসোপান গ্রাফটা উপর দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি লেবারের পরিমাণকে কমাই, মনে করি লেবার 1 ইউনিট লেবার নিয়ে করছি আমি, ক্যাপিটাল নিয়ে করছি আমি 10 ইউনিট। এখন এই 1 ইউনিট লেবারের সাথে আমি যদি আরো ক্যাপিটাল বেশি নিয়োগ করি, 10 থেকে 12 ইউনিট নিয়োগ করি, তাহলে এই ক্যাপিটাল এত অল্প লেবারের সাথে দক্ষভাবে ব্যবহার করা যায় না। তখন আমাকে কি করতে হবে, আমি যদি ক্যাপিটাল আরো বাড়াতে চাই, উৎপাদন স্থির রাখার জন্য আমাকে লেবারকে আরো বাড়াতে হবে উৎপাদন স্থির রাখার জন্য। অর্থাৎ এই যে আইসোপানটা সেটা ঊর্ধ্বগামী হবে সেটা, যেটা ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে ঘটে না। ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে অলওয়েজ ইনডিফারেন্স কার্ভের সাথে এই অংশটুকু মিলে, কেমন? এটা ডাউনওয়ার্ড স্লোপিং। কিন্তু আইসোপানটার ক্ষেত্রে এটা ঊর্ধ্বগামী একটা অংশ আছে, যেটা ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে দেখা যায় না। এই বিন্দুতে লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ, আর এই বিন্দুতে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ। এরপরে ক্যাপিটাল বাড়ানো হলে ক্যাপিটালের উৎপাদনশীলতা কমে যায় আগের ক্যাপিটাল গুলো, যে কারণে আমাকে কি করতে, উৎপাদন স্থির রাখার জন্য আমাকে ক্যাপিটাল বাড়াতে হবে, লেবার বাড়াতে হবে, কেমন? আর একটা হলো যে উপরের যে আইসোপান গুলো আছে সেটা হায়ার প্রোডাকশন ইন্ডিকেট করে, এখানে 30 ইউনিট উৎপাদন থাকে ফর এক্সাম্পল, আর নিচের আইসোপান গুলো কম উৎপাদন প্রকাশ করে। এগুলো মিল ইনডিফারেন্স কার্ভের সাথে। The higher indifference curve or higher isoquant shows higher level of production. Lower isoquant shows lower level of production. But the same isoquant or various combinations of input in a same isoquant shows the same level of production. একই আইসোকোয়ান্টে বিভিন্ন উপকরণ সমন্বয় একই উৎপাদন নির্দেশ করে। এটা হলো আইসোকোয়ান্টের বৈশিষ্ট্য। আইসোকোয়ান্টের ক্ষেত্রে কতগুলো বিন্দু আছে, যে বিন্দুগুলোতে বা কিছু কম্বিনেশনস আছে, যে কম্বিনেশনগুলোতে একটা উপকরণের মার্জিনাল প্রোডাক্টিভিটি শূন্য হয়। এই আমি যদি এই শূন্য পয়েন্টগুলোকে যদি আইডেন্টিফাই করি, এখানে মনে করি এখানে শূন্য, কেমন? মার্জিনাল প্রোডাক্টিভিটি এখানে আমার লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি শূন্য। যে সকল ইনপুট কম্বিনেশনে একটা উপকরণের মার্জিনাল প্রোডাক্টিভিটি শূন্য, সেগুলোকে যদি আমি যোগ করে দিই একটা রেখা তৈরি করি আমি, সেই রেখাটাকে বলা হয় রিজ লাইন। রিজ লাইনটা পাহাড়ে দেখা যায়, যেখানে পাহাড়ের স্লোপটা চেঞ্জ হয়, স্লোপটা এখানে ঠিক একই রকম, এটা পজিটিভ স্লোপ থেকে নেগেটিভ স্লোপে কনভার্ট হচ্ছে, বা নেগেটিভ থেকে পজিটিভ স্লোপে কনভার্ট হচ্ছে। ঠিক একই ভাবে ক্যাপিটালের জন্য একটা আমি কি করতে পারি, রিজ লাইন তৈরি করতে পারি, আরেকটা রিজ লাইন তৈরি করতে পারি। তো রিজ লাইনে উপরে যে কোনো একটা উপকরণের মার্জিনাল প্রোডাক্ট কত, শূন্য। নিচে যে রিজ লাইনটা আছে সেখানে লেবারের মার্জিনাল প্রোডাক্ট শূন্য, আর উপরে যে রিজ লাইনটা আছে সেখানে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টটা শূন্য, সেখানে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্ট শূন্য। আর এই দুটো রিজ লাইনের মাঝখানে যে এরিয়াটুকু আছে, কেমন? মাঝখানে যে এরিয়াটুকু আছে সেখানে দুটো উপকরণেরই মার্জিনাল প্রোডাক্ট পজিটিভ, অর্থাৎ এই আইসোকোয়ান্টটা নেগেটিভ স্লোপ হলে এই মাঝখানে যে অঞ্চলটুকু আছে, যেটা আমরা একটু আগে একটা উপকরণ দিয়ে যে ব্যাখ্যাটা করেছি, সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশন, এটাই সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশন দুটো উপকরণের কনটেক্সটে, স্টেজ 2 এটা স্টেজ 2, আর এগুলো স্টেজ 1 আর স্টেজ 3। এখানে একটা উপকরণের লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ, এখানে ক্যাপিটালের মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ, ফলে একজন উৎপাদক সে কখনো এখানে কিংবা এখানে উৎপাদন করবে না। তার জন্য দক্ষ উৎপাদন স্তর হলো স্টেজ 2, যেখানে দুটো উপকরণেরই মার্জিনাল প্রোডাক্টিভিটি পজিটিভ। সে কোথায় উৎপাদন করবে, এই এদিকে উৎপাদন করবে নাকি এদিকে উৎপাদন করবে, সেটা নির্ভর করে উপকরণ দুটোর দামের উপর। লেবার যদি রিলেটিভলি চিপার হয় তাহলে সে এই রিজ লাইনের কাছাকাছি উৎপাদন করবে, আর ক্যাপিটাল যদি রিলেটিভলি চিপার হয় তাহলে সে এই রিজ লাইনের কাছাকাছি উৎপাদন করবে। লেবার যদি ফ্রি হয় তাহলে সে রিজ লাইনের উপর উৎপাদন করবে, আর ক্যাপিটাল যদি ফ্রি হয় তাহলে সে এই উপরে রিজ লাইনের উপরে কোথাও উৎপাদন করবে। ঠিক আছে? তাহলে আমরা যদি দুটো উপকরণ থাকে, দুটো বা মাল্টিপল উপকরণ থাকে, উপকরণ দিয়ে একটা দ্রব্য উৎপাদন করা হয়, সেক্ষেত্রে আমরা টোটাল প্রোডাক্ট কার্ভ, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, সেটার পরিবর্তে আমরা আরেকটা কনসেপ্ট তৈরি করি, যেটাকে বলা হচ্ছে কি আমাদের আইসোকোয়ান্ট। আইসোকোয়ান্টটা ব্যবহার করতে হয় যখন আমাদের দুটো
ইনপুট থাকে, দুটো ভেরিয়েবল ফ্যাক্টর থাকে আমাদের। একটা থাকলে আমরা টোটাল প্রোডাক্ট রিভার্স প্রোডাক্ট ব্যবহার করি, আর যখন আমরা দুটো আমাদের ভেরিয়েবল ফ্যাক্টর থাকবে তখন আমরা আইসোকোয়ান্ট ব্যবহার করি। আইসোকোয়ান্ট ব্যবহার করে আমরা যে উৎপাদনের যে দক্ষ স্তর, ইকোনমিক্যালি যে রেশনাল স্তর, সেটাকে আমরা আইডেন্টিফাই করি স্টেজ 2 আগেরটার মতোই। এটা হচ্ছে আইসোকোয়ান্ট যেখানে নিম্নগামী ঊর্ধ্বগামী অংশটুকু বাদ দিয়ে সেখানে আমাদের প্রডিউসারকে ডিসাইড করতে হয় যে সে কোথায় কোন কম্বিনেশনস চুজ করে সে উৎপাদন করবে। আচ্ছা, এখন আমরা এই যে সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশন, এটাকে ব্যবহার করে আমরা, আমাদের সময় খুব কম, 5 মিনিট সময় আছে, আমরা কিভাবে একজন উৎপাদক তার দক্ষ উৎপাদন স্তর নির্ধারণ করে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ এটাকে অনেক সময় বলা হয় যে যে কম্বিনেশন সে চুজ করবে যেটা তার জন্য অপটিমাল, যেটা বলা হয় লিস্ট কস্ট ফ্যাক্টর কম্বিনেশন। লিস্ট কস্ট, এখানে একটু তাড়াতাড়ি টানবো, ফ্যাক্টর কম্বিনেশন। যে ফ্যাক্টর কম্বিনেশনসটা ব্যবহার করলে তার খরচ সর্বনিম্ন হয়। খরচ সর্বনিম্ন হওয়ার অর্থ হচ্ছে তার প্রফিট ম্যাক্সিমাইজ হওয়া, তার মুনাফা সর্বোচ্চ হওয়া। একটা অন্যটার অপোজিট, কস্ট মিনিমাইজেশন অটোমেটিক্যালি ইমপ্লাইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটা ব্যাখ্যা করার জন্য আমরা যে আইসোকোয়ান্ট তৈরি করেছি, যেটা আমাদেরকে উৎপাদন টার্গেট দেখায়, কেমন, যেটা আমরা আইসোকোয়ান্ট বলছি। আমরা শুধুমাত্র রিলেভেন্ট স্টেজটিকে দিলাম, পরের স্টেজ আমাদের দরকার নাই। এটা একটা আইসোকোয়ান্ট। একজন উৎপাদক প্রথমে ঠিক করে যে সে কি পরিমাণ উৎপাদন করবে। মনে করে সে 10 একক উৎপাদনের সিদ্ধান্ত নিল লেবার এবং ক্যাপিটাল ব্যবহার করে। এখন তাকে ডিসাইড করতে হবে এটা উৎপাদন করার জন্য সে কোন কম্বিনেশনসটা ব্যবহার করবে। এতটুকু ক্যাপিটাল এতটুকু লেবার ব্যবহার করবে, নাকি সে এতটুকু লেবার এতটুকু ক্যাপিটাল ব্যবহার করবে, না কোন কম্বিনেশন সে ব্যবহার করবে সেটাকে চুজ করতে হবে। এটা করার জন্য সে এখানে আরেকটা বিষয় সে ডিভিশনে আনে, যেটাকে বলা হয়, আমরা তো আইসো কোয়ান্ট সম্পর্কে জানবো অনেক, তাই না? আইসো কোয়ান্ট একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় আইসো কস্ট। আইসো মানে সমান কস্ট দেয় তাকে যে বান্ডেল গুলো, যে কম্বিনেশনস গুলো, এখানে লেবার এবং ক্যাপিটালের কতগুলো কম্বিনেশনস আছে, যে কম্বিনেশনস গুলো তাকে সমান কস্ট দেয়। এই আইসো কস্ট গুলোকে আমরা সাধারণত লাইন হিসেবে দেখি আমরা। এটা একটা আইসো কস্ট লাইন, কেমন, এটা একটা আইসো কস্ট লাইন, একটা বাজেট লাইনের মতো। এটা একটা আইসো কস্ট লাইন। এটা দেখে আমাদের কম্বিনেশনস অফ লেবার এন্ড ক্যাপিটাল। এখানে বিভিন্ন কম্বিনেশনস অফ লেবার এন্ড ক্যাপিটাল আছে, যে কম্বিনেশনস গুলো তাকে সমান খরচ দেয়। এটা নির্ভর করে দামের উপর নির্ভর করে, লেবার এবং ক্যাপিটালের প্রাইসের উপর নির্ভর করে। কেমন, আমাদের মনে 1-2 মিনিট সময় আছে, বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা যদি আমরা আইসো কস্ট লাইনটা যখন আইসো কোয়ান্টকে স্পর্শ করবে, কেমন, এবং এখানে যে কম্বিনেশনসটা আছে আমাদের লেবার এবং ক্যাপিটালের, এই পরিমাণ যদি লেবার ব্যবহার করা হয় এবং এই পরিমাণ যদি ক্যাপিটাল ব্যবহার করা হয়, তাহলে তার কস্টটা মিনিমাইজ হবে। এটা ভিন্ন অন্য কোনো কম্বিনেশন সে চুজ করে, মনে করে সে এখানে 10 একক উৎপাদন করার জন্য এখানে সে কম্বিনেশন চুজ করছে লেবার ক্যাপিটালের, এটা যে খরচ পড়বে সেই খরচটা এটা চেয়ে বেশি হবে। এখানে যদি 100 টাকা খরচ পড়ে, এখানে হয়তো সে 50 টাকা খরচে সে একই পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবে। সুতরাং আইসো কস্ট লাইন যেখানে আইসো কোয়ান্টকে স্পর্শ করে, সেখানে একজন উৎপাদকের কস্ট মিনিমাইজিং আর লিস্ট কস্ট ফ্যাক্টর কম্বিনেশনস নির্ধারিত হয়। আমি মনে হয় এটা আরো ব্যাখ্যা ছিল, যেটা আমি মনে হয় করতে পারবো না, তোমাদের টাইম আর নাই, খুব বেশি 1-2 মিনিট আছে, এবং এই 1-2 মিনিটকে আমি তোমাদের প্রশ্ন করার জন্য রাখতে পারি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে আরো ব্যাখ্যা ছিল যেটা আমি সময়ের জন্য করতে পারছি না। কারো প্রশ্ন আছে? কারো নাই? প্রশ্ন নাই? আমি কন্টিনিউ করতে পারি আরো কিছুক্ষণ, যতক্ষণ অটোমেটিক্যালি অফ না হওয়ার আগ পর্যন্ত। এই যে আমরা ভারসাম্য বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটাকে বলা হয়, বা তার যে লিস্ট কস্ট ফ্যাক্টর কম্বিনেশনস যে পছন্দ করা, এটা কিছু প্রপার্টিজ আছে। এটা একটা প্রপার্টিজ হলো যে এই আইসো কোয়ান্টের যে স্লোপটা, স্পর্শকটা, সেটা আইসো কস্টের স্লোপটা স্থির, এটা আইসো কস্টের স্লোপের সাথে মিলে যায়। এই যে আইসো কস্টের যে স্লোপ অনেকটা বাজেট লাইনের স্লোপের মতো। এই স্লোপটাকে আমরা দেখাতে পারি, এটা যে স্লোপ, সেই স্লোপটা হলো আইসো কস্টের যে স্লোপ, এটা স্লোপটা হলো আমাদের দুটো উপকরণের দামের অনুপাত, প্রাইস অফ লেবার
ডিভাইড বাই প্রাইস অফ ক্যাপিটাল। এটা হলো আমাদের আইসো কস্ট স্লোপ। অর্থাৎ এটা আমাদেরকে দেখায় যে আমি 1 ইউনিট লেবার যদি কম ব্যবহার করি তার পরিবর্তে 1 ইউনিট ক্যাপিটাল বেশি ব্যবহার করি, আমার কষ্টে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি কি পরিমাণ লেবার কম ব্যবহার করে কি পরিমাণ ক্যাপিটাল বেশি ব্যবহার করলে আমার খরচ ওই পরিমাণে স্থির থাকবে, সেটা আমাকে কি দেখায়? সেটা আমাকে দেখায় যে আইসো কস্ট লাইনের স্লোপটা দেখায়। আমাদের বাজেট লাইনের স্লোপের মতো। বাজেট লাইনের স্লোপটা আমাদেরকে দেখায় আমি 1 ইউনিট এক্স যদি কম কিনি আমি কত ইউনিট ওয়াই বেশি কিনতে পারবো, আমার বাজেটে কোনো পরিবর্তন হবে না। এখানেও ঠিক তাই, আমি 1 ইউনিট লেবার যদি কম নিয়োগ করি আমি কত ইউনিট বেশি ক্যাপিটাল ব্যবহার করতে পারবো, আমার কষ্টে কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রাইস রেশিও দিয়ে আমরা বিনিময় হার বুঝি। আমি লেবার কম ব্যবহার করে কতটুকু বেশি ক্যাপিটাল ব্যবহার করতে পারবো, আমার কষ্টে কোনো পরিবর্তন হবে না। এটা আমার আইসো কস্টের স্লোপটা ইন্ডিকেট করে। এটা হচ্ছে মার্কেট অপরচুনিটিস, যে মার্কেটে আমি লেবার কম ব্যবহার করে ক্যাপিটাল বেশি কতটুকু ব্যবহার করে আমি আমার বাজেটটাকে বা কস্টটাকে স্থির রাখতে পারি। আইসোকোয়ান্ট যেটা আছে সেই আইসোকোয়ান্টের যে স্লোপ সেটা হলো ইন্ডিফারেন্স কার্ভের স্লোপের মতো। কেমন? তো ইন্ডিফারেন্স কার্ভের স্লোপটা আমরা কি বলেছিলাম? সেটা বলেছিলাম যে দুটো দ্রব্যের মার্জিনাল ইউটিলিটির রেশিও ছিল আমাদের ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ। আর এখানে আইসোকোয়ান্টের স্লোপ হলো যে দুটো উপকরণের মার্জিনাল প্রোডাক্টের রেশিও। অর্থাৎ এই স্লোপটা হলো লেবারের যে মার্জিনাল প্রোডাক্ট আছে, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ডিভাইডেড বাই মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। এটা হলো আমাদের এই কার্ভের বা আইসোকোয়ান্ট যেটা আছে সেই আইসোকোয়ান্টের স্লোপটা হলো আমাদের আইসোকোয়ান্টের স্লোপটা হলো যে দুটো উপকরণের মার্জিনাল প্রোডাক্টের রেশিও। আমি যদি ক্যাপিটাল একটু কম ব্যবহার করি, কেমন, আমার উৎপাদনটা কমে যাবে, তাই না? এই উৎপাদনটাকে মেকআপ করার জন্য আমাকে কতটুকু বেশি লেবার ব্যবহার করতে হবে, বা কতটুকু লেবার বেশি এতটুকু লেবার ব্যবহার করলে আমার যে মার্জিনাল প্রোডাক্ট আমি হারালাম সেই মার্জিনাল প্রোডাক্ট আমি আবার গেইন করতে পারবো। অর্থাৎ আমি আবার আগের আইসোকোয়ান্টে আমি ফিরে আসতে পারবো, আগের আইসোকোয়ান্টে। সুতরাং এটা হলো আমার আইসোকোয়ান্টের স্লোপ। আইসোকোয়ান্টের স্লোপ হলো আমি 1 ইউনিট কম ক্যাপিটাল ব্যবহার করলে আমাকে কত ইউনিট বেশি লেবার ব্যবহার করতে হবে so that I can remain on the same level of production as before. আইসোকোয়ান্টের স্লোপটা দেখাচ্ছে আমার কি, এটা এক ধরনের টেকনিক্যাল সাবস্টিটিউশন। আইসোকোয়ান্টের স্লোপটা হলো এজন্য এটা স্লোপটাকে অনেক সময় বলা হয় যে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন একে বলা হয়। মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন লেবার এন্ড ক্যাপিটাল। এটা হচ্ছে আইসোকোয়ান্টের স্লোপ। এটা কার সমান হতে হবে? এটা আমাদের কস্ট লাইনের বা আমাদের মার্কেট যে ফিজিবিলিটি, মার্কেট যে অপরচুনিটি, লেবার থেকে ক্যাপিটালের সাথে মার্কেটে কতটুকু বিনিময় করতে পারি, লেবার বাই ক্যাপিটাল, এই দুটো সমান হতে হবে। অর্থাৎ ইন্ডিফারেন্স আইসোকোয়ান্টের স্লোপটা আইসো কস্ট লাইনের স্লোপের সমান হতে হবে এই ভারসাম্য বিন্দুতে। আমি যদি ভারসাম্য বিন্দুর বাইরে যাই, আমি যদি একই পরিমাণ বা 10 ইউনিট উৎপাদন করার জন্য এই পরিমাণ লেবার ব্যবহার করি এবং এই পরিমাণ ক্যাপিটাল ব্যবহার করি, তাহলে দেখো এখানে আমাদের আইসোকোয়ান্টের স্লোপটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? কিন্তু আইসোকস্টের স্লোপটা বেশি, অর্থাৎ পিকে বাই পিএল এর পরিমাণটা এটার চেয়ে বেশি। এই যে এমআরএস এই বিন্দুতে এদিকটা হায়ার, দিকটা হায়ার হবে, দিকটা লোয়ার হবে। অর্থাৎ আমি যদি এখানে লেবারকে কমিয়ে ফেলি, এখানে থাকা অবস্থায় যে লেবারকে কমিয়ে ফেললে আমার যতটুকু ক্যাপিটাল বাড়াতে হবে আমার উৎপাদনকে স্থির রাখার জন্য, তার চেয়ে বেশি ক্যাপিটাল মার্কেট থেকে কালেকশন করা যায় আমার খরচ স্থির রেখে। আমি আরো কম খরচে, এখানে যে পরিমাণ খরচ হচ্ছে আমার, যদি একটু লেবার কম ব্যবহার করি, একটু ক্যাপিটাল বেশি ব্যবহার করি, লেবার কম ব্যবহার করার কারণে আমার যতটুকু কস্ট সেভিং হবে, আমার ক্যাপিটাল বেশি ব্যবহারের কারণে আমার ততটুকু কস্ট লাগবে না, তার চেয়ে কম কস্টে আমি উৎপাদন করে স্থির রাখতে পারবো। সুতরাং আমার পক্ষে এদিকে উৎপাদন করাটা বা এখানে এই পরিমাণ উপকরণ সমানে ব্যবহার করে উৎপাদন করাটা আমার জন্য খুব একটা বুদ্ধিমানের কাজ না। ঠিক উল্টো যুক্তি আমি এখানে দিতে পারি। এখানে দেখবে যে এখানে আইসোকোয়ান্টের স্লোপটা স্টিপার দেন দা স্লোপ অফ দা আইসোকস্ট লাইন। অর্থাৎ এখানে আমি যদি এখানে একটু ক্যাপিটাল কমিয়ে ফেলি, আমার যে পরিমাণ কস্ট কমবে, কেমন, আমার ওই সেভিংসটা দিয়ে আমি যদি লেবার কিনি, আমার অতটুকু লেবার প্রয়োজন হবে না, আমি এতটুকু লেবার কিনতে পারি, তার চেয়ে কম লেবার দিয়ে আমি উৎপাদন পরিমাণ স্থির রাখতে পারি। সুতরাং আমি উৎপাদন পরিমাণ স্থির রাখতে পারি, এখানে কিন্তু আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে আমার, তার চেয়ে কম কষ্টে আমি এখানে উৎপাদন করতে পারি। আমি যদি এখান থেকে এখানে আসি, আমার ক্যাপিটাল কম ব্যবহার করার কারণে আমার যতটুকু সেভিংস হবে
ততটুকু সেভিংস লাগবে না টু কিপ দ্য লেভেল অফ প্রোডাকশন এট দ্য প্রিভিয়াস লেভেল। আমি আরো কম খরচের লেবার ব্যবহার করে আমি উৎপাদনগুলোকে স্থির রাখতে পারি। কারণ আমি এতটুকু লেবার পাই, আমি আমাকে আরো কম লেবার দিয়ে আমি কি করতে পারছি, উৎপাদনের পরিমাণটা স্থির রাখতে পারছি। ফলে আমার কস্টের পরিমাণটা কমে আসবে। তো কমতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এখানে আসছি। এই বিন্দুতে এসে যখন দুটো সমান হয়ে যাবে, দুটো রেট অফ সাবস্টিটিউশন সমান হয়ে যাবে, দুটো মার্জিনাল রেট সমান হয়ে যাবে, এমআরটিএস এবং এই কস্ট টাইমস স্লোপ যখন সমান হবে, তখন আর ফার্দার কস্ট কমানোর কোনো সুযোগ থাকবে না। এবং ভারসাম্য বিন্দুতে এই আইসোকোয়ান্টের যে স্লোপ বা এমআরটিএস বা দুটো প্রোডাক্টের মার্জিনাল প্রোডাক্টের যে রেশিও, সেটা আমাদের যে দুটো উপকরণের যে দাম অনুপাত, সেই দাম অনুপাতের সমান হবে। সমান হলে একজন উৎপাদকের কস্ট মিনিমাইজ হবে বা প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। কেমন? এটাকে বলা হয় লিস্ট কস্ট ফ্যাক্টর কম্বিনেশন। এই পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য সে যদি L0 পরিমাণ শ্রমিক ব্যবহার করে, K0 পরিমাণ ক্যাপিটাল ব্যবহার করে, তাহলে সে কম খরচ, সর্বনিম্ন খরচে সে 10 একক উৎপাদন করতে সক্ষম হবে। এটা হলো আমাদের লিস্ট কস্ট ফ্যাক্টর কম্বিনেশনস। আমরা এখানে শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে জিজ্ঞাসা করতে পারো। কারো প্রশ্ন আছে নাকি নাই? হ্যাঁ, তাহলে কি ক্লোজ করে দিই। আমরা প্রোডাকশন ফাংশনটা শেষ করলাম আজকে। আমরা যদি রিভিউ করি বা সামারাইজ করি, আমরা বলেছি ফার্মের যে আচরণ বিশ্লেষণ, সাপ্লাই কার্ভ বিশ্লেষণ, সেটা বিশ্লেষণের ভিত্তি হিসেবে আমরা এই প্রোডাকশন ফাংশনটা পড়লাম। বা ফার্ম কিভাবে তার প্রফিট ম্যাক্সিমাইজ করে সেটা ব্যাখ্যা করার জন্য আমরা প্রোডাকশন ফাংশন কি সেটা দেখলাম, উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক, টেকনিক্যাল সম্পর্ক সেটা, এবং সেখান থেকে কিভাবে গ্রাস প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট পাওয়া যায়, এবং সেখান থেকে একজন প্রডিউসার তার যে দক্ষ কি পরিমাণ শ্রমিক বা কি পরিমাণ উপকরণ ব্যবহার করবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, সেটাকে আমরা দেখলাম। ওয়ান ফ্যাক্টরের দৃষ্টিকোণ থেকে দেখলাম এবং টু ফ্যাক্টরের দৃষ্টিকোণ থেকে দেখলাম। টু ফ্যাক্টরের দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আমরা আইসোকোয়ান্টের কথা বললাম। এখানে আইসোকোয়ান্টের বৈশিষ্ট্যগুলো দেখলাম। আইসোকোয়ান্টের বৈশিষ্ট্যের সাথে আমরা ইন্টারফেস কার্ভের যে বৈশিষ্ট্য, সেটার মিল অমিলগুলো বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করার পর আমরা রিজ দান কি সেটা দেখলাম। আমরা রিজ দানের ভিতরের অংশটুকু যে সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশন, তার সাথে আমরা এটাকে মিলিয়ে দেখলাম। দেখানোর পর আমরা একজন প্রডিউসার কোথায় উৎপাদন করবে বা কি পরিমাণ উপকরণ সমন্বয় ব্যবহার করবে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য বা কস্টকে মিনিমাইজ করার জন্য, সেটার একটা ব্যাখ্যা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এই হলো আমাদের প্রোডাকশন সংক্রান্ত আলোচনা। আমরা আগামী ক্লাসে আমরা কস্ট সংক্রান্ত আলোচনায় যাব। এটার সাথে সম্পর্কিত অনেকটা, এটাকে বলা হয় প্রোডাকশন এবং কস্ট, এটাকে বলা হয় মিরর ইমেজ বলা হয়। আয়নার সামনে তোমরা একটা আয়না বলি, মিরর বলি, হ্যাঁ? আমি যদি এখানে একটা রেখা আঁকি, একটা রেখা আঁকি, আয়নার যে প্রতিচ্ছবিটা কিন্তু উল্টো দেখাবে। এটাকে বলা হয় মিরর ইমেজ। একইভাবে প্রোডাকশনের যে মিরর ইমেজ, এটা যদি প্রোডাকশন ফাংশন হয়, এটা হবে কস্ট ফাংশন। কস্ট ফাংশন এবং প্রোডাকশন ফাংশন এটা হচ্ছে একে অন্যের মিরর ইমেজ। তাই প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্যগুলো বোঝা গেলে কস্ট ফাংশনের বৈশিষ্ট্যগুলো বুঝতে সুবিধা হয়। তো আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কার্ভ নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী ক্লাসে বিভিন্ন ধরনের কস্ট কার্ভ নিয়ে আলোচনা করব। টোটাল কস্ট কি, এভারেজ কস্ট কি, মার্জিনাল কস্ট কি, সেগুলোর মাঝে কি ধরনের রিলেশনশিপ আছে সেগুলো আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা করব। ঠিক আছে, আমরা এখানেই রাখলাম। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আমি শেষ করছি। কেমন? ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।